সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বদরুল আলম, প্রভাষক, যুক্তিবিদ্যা, পাগলা পীর স্কুল কলেজ, রংপুর। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজ যুক্তিবিদ্যা প্রথম অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পদের ব্যাক্তাক্ত এবং জ্যাক্তাক্ত নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে বোঝানোর চেষ্টা করেছিলাম পদ কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে শব্দ বা শব্দ সমষ্টি এটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহার হয়েছে, হতে পারে বা হওয়ার যোগ্যতা রাখে, তাকে পদ বলে। যেমন বই, খাতা, কলম, ফ্যান, চক ইত্যাদি। আমরা এই পদের দুইটা যে দিক আছে তা নিয়ে আলোচনা করব। পদের প্রতিটি পদের দুটি দিক আছে, একটি হলো পরিমাণগত দিক, আরেকটি হচ্ছে গুণগত দিক। যুক্তিবিদ্যায় পদের পরিমাণগত দিকটাকে বলা হয় পদের ব্যাক্তাক্ত এবং গুণগত দিকটাকে বলা হয় পদের জ্যাক্তাক্ত। পদের ব্যাক্তাক্ত কি? একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রযোজ্য, সেই বস্তু বা বস্তুসমূহকেই পদটির ব্যাক্তাক্ত বলে। যেমন মানুষ পদটির ব্যাক্তাক্ত হলো সব মানুষ। কেননা মানুষ পদটি একই অর্থে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। মানুষ পদটিকে সক্রেটিসের বেলায় যে অর্থে প্রয়োগ করা হয়, সুমনের বেলায় একই অর্থে প্রয়োগ করা হয়। এরূপে সব মানুষের বেলায় মানুষ পদটি প্রযোজ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে দেখব পদের জ্যাক্তাক্ত কি। আমরা আগেই বলেছি কোন পদের গুণগত দিকটাকে ওই পদের জ্যাক্তাক্ত বলে। একটি পদের সাধারণ এবং আবশ্যিক গুণ বা গুণাবলীকে ওই পদের জ্যাক্তাক্ত বলে। যেমন মানুষ পদের জ্যাক্তাক্ত হলো জয়বৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। কেননা এই গুণ দুটি মানুষ পদের সাধারণ এবং আবশ্যিক গুণ। এই গুণ দুটি যদি না থাকে তাহলে মানুষকে মানুষ বলে গণ্য করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষ পদের অসংখ্য গুণ আছে। যেমন সাহসিকতা, সততা, ক্ষুধা, পিপাসা, জয়বৃত্তি, সরলতা, বুদ্ধিবৃত্তি ইত্যাদি। এই গুণগুলোর মধ্যে যে গুণগুলো বা যে গুণটি সাধারণ, আবশ্যিক এবং মৌলিক, তাকে জ্যাক্তাক্ত বলা হয়ে থাকে। আর যে গুণগুলো সাধারণ, মৌলিক এবং আবশ্যিক নয়, সে গুণগুলোকে জ্যাক্তাক্ত বলা যাবে না। সরলতা গুণটি মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে উপস্থিত, আবার কিছু কিছু মানুষের মধ্যে উপস্থিত নয়। যদি সরলতা গুণটি কারোর মধ্যে থাকে আবার কারোর মধ্যে না থাকে, তবে তাকে মানুষ বলা যেতে পারে। যদি কোনো মানুষের মধ্যে
জয়বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি নামক গুণ দুটি যদি না থাকে তাহলে ওই মানুষকে মানুষ বলা যাবে না। এ কারণে জয়বৃত্তি ও বুদ্ধিবৃত্তিকে মানুষ পদের জ্যাকতাক্ত বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে পদের ব্যাক্তাক্ত ও জ্যাকতাক্তের বিপরীতক্রমে হ্রাস বৃদ্ধির নিয়মটি ব্যাখ্যা করার চেষ্টা করব। পদের ব্যাক্তাক্ত এবং জ্যাকতাক্তের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ফলে একটার পরিবর্তন সাধিত হলে আরেকটির পরিবর্তন সাধিত হয়। একটা যদি পরিবর্তিত হয় অন্যটিও পরিবর্তিত হয়। এখন হচ্ছে এখানে যদি কোনো পদের ব্যাক্তাক্ত বাড়ে জ্যাকতাক্ত কমে যাবে, জ্যাকতাক্ত যদি কমে যায় তাহলে ব্যাক্তাক্ত বেড়ে যাবে। এ পর্যায়ে আমরা পদের বিপরীতক্রমে হ্রাস বৃদ্ধির নিয়মের 4টি দিক উল্লেখ করার চেষ্টা করব। 1, যদি ব্যাক্তাক্ত বাড়ে তাহলে জ্যাকতাক্ত কমে, যদি ব্যাক্তাক্ত কমে তাহলে পদের জ্যাকতাক্ত বাড়ে, যদি জ্যাকতাক্ত বাড়ে তাহলে ব্যাক্তাক্ত কমে, যদি জ্যাকতাক্ত কমে তাহলে ব্যাক্তাক্ত বাড়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদাহরণ সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। যদি মানুষ পদটির ব্যাক্তাক্ত সব মানুষ থেকে বাড়িয়ে আমরা জীববৃত্তি নেই তাহলে জ্যাকতাক্ত হবে জয়বৃত্তি। আমরা মানুষ পদটির ব্যাক্তাক্ত যদি বাড়িয়ে জীব নেই, ব্যাক্তাক্ত যদি বাড়িয়ে দেই তাহলে হবে যে সব জীব, সব জীবের জ্যাকতাক্ত হচ্ছে জৈব বৃত্তি। অনুরূপভাবে আমরা সব মানুষের ব্যাক্তাক্ত কমিয়ে যদি দেখাই সব সৎ মানুষ, তোমরা দেখতেছো ব্যাক্তাক্ত কমে গেছে, তার মানে পরিমাণ কমে গেছে, তখন জ্যাকতাক্ত বেড়ে হবে জয়বৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা। যদি মানুষ পদের ব্যাক্তাক্ত সব মানুষ থেকে কমিয়ে সব সৎ মানুষ করি তাহলে পদটির জ্যাকতাক্ত হবে জয়বৃত্তি বুদ্ধিবৃত্তি ও সততা। অর্থাৎ মানুষ পদের জ্যাকতাক্ত জয়বৃত্তি বুদ্ধিবৃত্তি বেড়ে গিয়ে হবে জয়বৃত্তি বুদ্ধিবৃত্তি ও সততা। এখানে লক্ষ্য করা যায় পদের ব্যাক্তাক্ত কমলে জ্যাকতাক্ত বাড়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার যদি পদের জ্যাকতাক্ত জয়বৃত্তি ও বুদ্ধিবৃত্তিকে বাড়িয়ে জয়বৃত্তি বুদ্ধিবৃত্তি ও সততা করি তাহলে মানুষ পদের ব্যাক্তাক্ত সব মানুষ কমে গিয়ে হবে সব সৎ মানুষ, সব সৎ মানুষের চেয়ে কম। তাহলে দেখা যাচ্ছে যদি জ্যাকতাক্ত বাড়ে তাহলে ব্যাক্তাক্ত কমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি মানুষ পদটির জ্যাকতাক্ত জয়বৃত্তি ও বুদ্ধিবৃত্তি কমিয়ে শুধু জয়বৃত্তি করি তাহলে মানুষ পদটির ব্যাক্তাক্ত সব মানুষ বেড়ে গিয়ে হবে সব জীব, সব জীব অবশ্যই সব সৎ মানুষের চেয়েও বেশি। তাহলে দেখা যাচ্ছে পদের জ্যাকতাক্ত কমলে ব্যাক্তাক্ত বা সংখ্যা বেড়ে যায়। আমরা একটা ছকের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আমরা একটা ছক দিয়েছি, ছকে এটা একটা পরিমাণ, সবচেয়ে পরিমাণের দিক থেকে দেখা যাচ্ছে সব সৎ মানুষ, তারপরে পরিমাণটা কার বেশি? সব মানুষের। তার চেয়ে পরিমাণ কার বেশি? সব জীবের। এখন আমরা
এখানে মানুষ পদের ব্যক্তাক্ত হলো সব মানুষ, জ্ঞাক্তাক্ত হলো জয়বৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। এখানে লক্ষণীয় যে মানুষ পদের ব্যক্তাক্ত সব মানুষ বেড়ে গিয়ে যখন সব জীব হচ্ছে তখন জ্ঞাক্তাক্ত হলো জৈববৃত্তি। এখন আমরা এখানে জ্যাক্তাক্ত যখন আমরা হচ্ছে জ্যাক্তাক্ত বাড়িয়ে দিলাম জয়বৃত্তি বুদ্ধিবৃত্তি ও সততা, এখানে আছে সব মানুষের ব্যক্তাক্ত, সব মানুষের ব্যক্তাক্ত সবচেয়ে কম কিন্তু এর জ্যাক্তাক্ত সবচেয়ে বেশি, জয়বৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা। এখন এখান থেকে যখন আমরা জ্যাক্তাক্ত আমরা কমে দেব, কমে দেওয়ার পর আমরা কি করব, জয়বৃত্তি ও বুদ্ধিবৃত্তি তখন আমরা লক্ষ্য করব এর ব্যক্তাক্ত বেড়ে গেছে, বেড়ে হয়ে গেছে সব মানুষ। আমরা নিশ্চয় দেখতেছি যে সব মানুষের পরিমাণের চেয়ে সব মানুষের পরিমাণ বেশি। আবার এইদিকে যখন জ্যাক্তাক্ত কমে যাবে, কমে যে জ্যাক্তাক্ত হবে জৈববৃত্তি, তখন এর পরিমাণ ব্যক্তাক্ত বেড়ে যাবে, হয়ে যাবে সব জীব। আমরা এখানে লক্ষ্য করতেছি সব মানুষের চেয়ে সব মানুষের ব্যক্তাক্ত বেশি, আবার সব মানুষের ব্যক্তাক্তের চেয়ে সব জীবের ব্যক্তাক্ত বেশি। তা আমরা এভাবে ছকের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম, যদি ব্যক্তাক্ত বাড়ে তাহলে জ্যাক্তাক্ত কমে, যদি ব্যক্তাক্ত কমে তাহলে জ্যাক্তাক্ত বাড়ে, যদি জ্যাক্তাক্ত বাড়ে তাহলে ব্যক্তাক্ত কমে, যদি জ্যাক্তাক্ত কমে তাহলে ব্যক্তাক্ত বেড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে আমরা পদ ও শব্দের সম্পর্ক নিয়ে আলোচনা করব। পদ ও শব্দের আলোচনা করতে গিয়ে পদ ও শব্দের মধ্যে কি কি পার্থক্য আছে তা আমরা উল্লেখ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এক বা একাধিক বর্ণের সমষ্টি কোনো অর্থ যদি বহন করে তখন তাকে শব্দ বলা হয়। যেমন সে, ওই, খই, দই ইত্যাদি। খই একটি শব্দ, কারণ এখানে একাধিক বর্ণ দ্বারা এটা গঠিত হয়েছে। এখন আমরা অপরপক্ষে একটি শব্দ কয়েকটি শব্দের সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহারযোগ্য হলেই তাকে পদ বলে। যেমন মানুষ, এই কলেজের যুক্তিবিদ্যার সকল ছাত্রছাত্রী একটি পদ। মানুষ একটি পদ, কারণ এটি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা উদ্দেশ্য হিসাবে ব্যবহার হয়েছে। মানুষ হয় জীব, এ বাক্যে মানুষ উদ্দেশ্য হিসাবে ব্যবহার হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদ মাত্রই শব্দ, পদ মাত্রই শব্দ, কারণ শব্দ ছাড়া পদ হয় না। কিন্তু শব্দ হলেই পদ হবে এমনটা বলা যাবে না, কারণ পদ হতে হলে ওই শব্দকে এটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহার হতে হবে। আমরা এর আগের ক্লাসে শব্দভাণ্ডারকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম: পদযোগ্য শব্দ, স্বপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ। আমরা দেখেছি পদযোগ্য এবং স্বপদযোগ্য শব্দগুলোই পদ, কারণ এই শব্দগুলো এটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহার হতে পারে। কিন্তু পদ নিরপেক্ষ শব্দগুলো পদ হতে পারে না। কেন? এই শব্দগুলো, পদ নিরপেক্ষ শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহার হতে পারে না। সেগুলো কি কি? হাই হাই, মরি মরি, সিসি, হুররা। এই শব্দগুলো কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহার হতে পারে না বলে এগুলো পদ নয়। এখন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব শব্দই পদ নয়, তবে সব পদই শব্দ। একটি যুক্তিবাদ্যের বাক্যে পদের সংখ্যা হচ্ছে 2টি, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ।
একটা কি উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ, কিন্তু শব্দের সংখ্যা অনেক। এখানে যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটি যুক্তি বাক্যে পদের সংখ্যা দুইটি, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ, কিন্তু শব্দের সংখ্যা সবসময় হচ্ছে দুইয়ের অধিক। কারণ হচ্ছে একটি যুক্তি বাক্যে পদ থাকবে হচ্ছে দুইটি, একটা উদ্দেশ্য পদ একটা হচ্ছে বিধেয় পদ, কিন্তু শব্দ এক বা একাধিক বা 10 বা 20 বা 30টা হতে পারে। কোন শব্দের একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু পদের একাধিক অর্থ থাকতে পারবে না। একটি শব্দের একাধিক অর্থ, যেমন আমরা যদি বলি যে দণ্ড মানে লাঠি, দণ্ড মানে শাস্তি, দণ্ড মানে মাপকাঠি, কুল মানে বড়াই, কুল মানে কিনারা, কুল মানে বংশ। এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে একটি পদের একাধিক অর্থ থাকতে পারবে না, কিন্তু একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারবে। এখন হচ্ছে একটি পদের একাধিক শব্দ থাকলে অর্থ থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু কোন পদের একাধিক অর্থ থাকলে সেখানে এই পদ দ্বারা যে একটি যুক্তি বাক্য হবে, আর যুক্তি বাক্য দিয়ে একটা যুক্তি গঠিত হবে। এই যুক্তিতে যে পদ যদি দ্ব্যর্থক হয় সেখানে ত্রুটির সৃষ্টি হবে। তাই বলা যায় একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু পদের একাধিক অর্থ থাকতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দ দ্বারা আমরা চিন্তা, অনুভূতি, ইচ্ছা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করি, কিন্তু পদ দ্বারা আমরা কেবলমাত্র আমাদের চিন্তাকে প্রকাশ করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পদ যুক্তিবাক্যের অংশ, পদ যুক্তিবাক্যের অংশ, আর শব্দ ব্যাকরণের বাক্যের অংশ। অর্থাৎ পদ ব্যবহার হয় যুক্তিবাক্যে আর শব্দ ব্যবহার হয় ব্যাকরণের বাক্যে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে আরেকটি পার্থক্য দেখানোর চেষ্টা করব, তা হচ্ছে শব্দের বিস্তৃতি পদের বিস্তৃতির চেয়েও ব্যাপক। শব্দের বিস্তৃতি পদের বিস্তৃতির চেয়েও ব্যাপক। শব্দ ভাণ্ডারে যত শব্দ আছে তার মধ্যে কিছু কিছু শব্দ পদ, আর বাকি শব্দ শব্দই। এখন হচ্ছে শব্দ ভাণ্ডারে সব শব্দ পদ হতে পারে না, শুধুমাত্র দুই প্রকার শব্দই পদ হতে পারে। একটা হচ্ছে পদযোগ্য শব্দ আর একটি হচ্ছে স্বপদযোগ্য শব্দ, আর বাকি যে শব্দগুলো আছে সে শব্দগুলো হচ্ছে পদ হতে পারে না। এখন হচ্ছে আমরা এখানে পদ দ্বারা আমাদের শুধুমাত্র যৌক্তিক চিন্তাকে আমরা প্রকাশ করে থাকি, পদ দ্বারা শুধুমাত্র আমরা যৌক্তিক চিন্তাকে প্রকাশ করে থাকি, কিন্তু শব্দ দ্বারা আমাদের চিন্তা বাদেও আমাদের ইচ্ছা, অনুভূতি, সংসার, বিস্ময়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করি। এই বিচারে শব্দের বিস্তৃতি পদের বিস্তৃতির চেয়েও ব্যাপক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে আসব সব শব্দই কি পদ, বা সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয় কেন। আমরা এর উত্তরে বলবো সব শব্দই কি পদ। আসলে সব শব্দই পদ নয়, তবে সব পদই শব্দ। যেসব যোগ্যতা থাকলে একটি শব্দ শব্দ হতে পারে সে যোগ্যতা সব পদেরই আছে, তাই সব পদই শব্দ। তবে যেসব যোগ্যতা থাকলে একটি পদ পদ হতে পারে সেসব যোগ্যতা সব শব্দের নেই, তাই সব পদেই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়। আরেকটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। যেমন সব চেয়ারম্যান মানুষ, তবে সব মানুষ চেয়ারম্যান নয়। যেসব যোগ্যতা থাকলে একজন মানুষ হয় সেসব যোগ্যতা সব চেয়ারম্যানের আছে, তাই
সব চেয়ারম্যান মানুষ, কিন্তু যেসব যোগ্যতা থাকলে একজন চেয়ারম্যান হয় সেসব যোগ্যতা সব মানুষের মধ্যে নেই। তাই সব মানুষ চেয়ারম্যান নয়, কিন্তু সব চেয়ারম্যানই মানুষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো তোমরা। খোদা হাফেজ।